কেবিনে যাবেন, তাড়াহুড়া করে নাকে মুখে খেয়েছেন। তিনি কেবিন থেকে বের হতেই আর চোখে আরবের দিকে তাকালো নামিরা। আরব যেন এই সুযোগের অপেক্ষাতেই ছিল। মনে বের হতে তেড়ে মেরে গেল নামিরার পানে। নামিরা তৈরি হচ্ছে উঠে দৌড়ে পালাবে, তবে সেই সুযোগ আর হলো না। আরবের বাহু জোরে বন্দি হতে পড়ল তাকে। এটা কিন্তু মোটেও ভালো হচ্ছে না আরব, আমি কিন্তু চিৎকার করব। আরব ঠোঁটের কোণে দুষ্টু হাসি এঁচে বলল, মনির জন্য এতক্ষণ রেহাই পেলেও এখন কোথায় পালাবে? কেউ এসে পড়বে, আন্টি এসে পড়লে কিন্তু খুব খারাপ হবে। আমি লজ্জার কাউকে মুখ দেখাতে পারবো না। দরকার নাই, শুধু শুধু আমাকে মুখ দেখলেই চলবে। আপনি কিন্তু বড্ড নির্লজ্জ হয়ে যাচ্ছেন। আচ্ছা তাই নাকি? তাই একটু নির্লজ্জাপনা দেখাবো নাকি? নামিরা আটকে উঠল, অস্থির হয়ে উঠল আরবের থেকে ছাড়া পাওয়ার জন্য। সুযোগে দুটো বসালো আরবের কাছে। আরব তাতেও টলল না, শব্দ করে হেসে উঠল। ছাড়ুন না। তখন কি বলেছিলাম? কি? ভালোবাসি বলো। বলবো না। এর জন্যই শাস্তি। উফ। এই আরব, আমার ফোনটা কি তোর কাছে? দরজার কাছ থেকে ভেসে এলো মরিয়ম বিবির গলা। ভয়ে আতঙ্কে দুজন ছিটকে পড়ল দুদিকে। মরিয়ম বিবি হন্তদন্ত হয়ে ভেতরে ঢুকলেন। বেডে সোফায় একবার নজর বুলিয়ে আরবের দিকে তাকালেন। আরব রীতিমতো স্ট্যাচু হয়ে আছেন, যা দেখে মরিয়ম বিবি ভ্রু কুঁচকে তাকালেন। কি হয়েছে তোর? আরবকে করা প্রশ্নে নামিরাও হুঁশ ফিরল। নড়ে চড়ে দাঁড়িয়ে ওর ব্যাগের পাশ থেকে মরিয়ম বিবির ফোনটা হাতড়ে উঠালো। মরিয়ম বিবির দিকে এগিয়ে দিয়ে বলল, তোমার ফোন আমার কাছে ছিল আন্টি। আরবের থেকে মনোযোগ সরে গেল মরিয়ম বিবির। নামিরার কাছ থেকে নিজের ফোনের সন্ধান পেয়ে খুশি মনে আবারও চলে গেলেন। আরব যথাস্থানে দাঁড়িয়ে কোমর বেঁকিয়ে মরিয়ম বিবির যাওয়া দেখল। সামনের কেবিনে ঢুকে পড়েছে সে। এবার সে সোজা হলো। নামিরার দিকে তাকিয়ে বুকে হাত চেপে বড় করে নিঃশ্বাস ত্যাগ করে বলল, বাঁচলাম। জি না। বলুন। বাঁচলাম। আরব মশা তাড়ানোর ভাব করে বসে পড়ল বেজে। চোরা চাহনিতে নামিরার পানে তাকিয়ে বলল, ভালোবাসি কিন্তু বললে না। নামিরা খ্যাপা চোখে তাকালো। আরব শব্দ করে হেসে উঠল নামিরার এই চাহনি দেখে। গুনে গুনে 3 চামচও খেতে পারল না ঈশা। মুহূর্তেই নাক মুখ কুচকে বমি করতে লাগলো। মরিয়ম বিবি ভন্ন হয়ে ছুটে গেলেন বালতি আনতে। ততক্ষণে ফ্লোর ভিজে উঠল। শ্রাবণ অসহায় নেত্রে ঈশার কপাল চেপে ধরল। ঈশা কাঁপা কাঁপা হাতটা ঠেকালো শ্রাবণের হাতে। নাড়ি ভুঁড়ি সব বের হয়ে এসেছে বলে মনে হচ্ছে ঈশার। কষ্ট হচ্ছে ভীষণ। এই সমস্যাটা 2 দিন ধরেই চলে আসছে। কিছু পেটে পড়লেই মুখ উল্টে বমি। এর কারণ অবশ্য বলেছেন ডাক্তাররা, পেটে বিষদ্রব্য পড়ার কারণে হচ্ছে এমনটা। আবারও বমি আসছে। কান্না জড়ানো গলায় বলল ঈশা। শ্রাবণ ঈশার মাথাটা বুকে চেপে ধরল, বলল, সব ঠিক হয়ে যাবে পাখি, একটু ধৈর্য ধর। ঈশা শ্রাবণের বুকে মুখ লুকিয়ে কাঁদে। মরিয়ম বিবি এসে দাঁড়ান মেয়ের সামনে, হাতে লেবু নিয়ে এসেছেন। সেটা ঈশার নাকের সামনে ধরে বলল, এটার গন্ধ নে মা, বমে আসলেও আর হবে না, কেটে যাবে। নে নে। শ্রাবণকে ছেড়ে সোজা হয়ে বসে ঈশা। লেবুটা নিয়ে মায়ের কথা মতো গন্ধ শুকে। শ্রাবণ খাবারগুলোর দিকে অসহায় দৃষ্টি মেলে দেখে একবার। একটা খাবারও খেতে পারল না। ভাবতেই কষ্টে বুকটা ফেটে যাচ্ছে তার। তুর্যকে মেরে ফেলতে ইচ্ছে করছে। কেন যে মারল না তখনই? তুর্যকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করিয়েছেন খান সাহেব। বড় দাপটি লোক হয় ভালো মতো সাজা লিখিয়েছেন পুলিশ স্টেশনে। খান সাহেবের হুকুমে তুর্য এখন জেলে। কাল তার কেস কোর্টে তোলা হবে। কম করে হলেও 10 বছরের সাজা তো নিশ্চিত। শ্রাবণ ডক্টরের সাথে কথা বলবে বলে চলে গেল। আরবও গেল তার সাথে। নামিরা আসলো ঈশার কাছে। পাশে বসে স্নেহ করে একটু আধটু খাওয়ানোর চেষ্টা করলো মরিয়ম বিবির সাথে। আফিয়া বেগম হন্তদন্ত হয়ে ঘরে ঢুকলেন। শমশের সাহেব ডেকেছেন গলা চড়িয়ে। অফিস যাবে অথচ ফাইল খুঁজে পাচ্ছে না। ইম্পর্টেন্ট ফাইল, কাল রাতে আগে ভাগে বের করে রেখেছিলেন।
আফিয়া বেগম গুছিয়ে আবার কোথায় তুলে রেখেছেন কে জানে। কি হলো, এত ডাকাডাকি কেন সাত সকালে? আমার ফাইলটা কোথায়? এখানে তো ছিল, কাল রাতে রাখলাম যে। বিরক্ত গলায় শুধালেন শমশের সাহেব। আফিয়া বেগম মনে করার চেষ্টা করলেন তার স্বামী ঠিক কোন ফাইলের কথা বলছেন। হ্যাঁ, মনে পড়েছে। কপালে হাত চেপে বললেন, ওটা তো আলমারিতে তুলে রাখলাম সকালে তোমার সামনেই, তখন তো জানতেও চাইলাম না ফাইলটা কি তুলে রাখবো কিনা, তুমি যে বললে হুম। আশ্চর্যিত শমশের সাহেব। তিনি কখন কোন ফাইল তুলে রাখার জন্য হুঁ বলেছিলেন মনে পড়ল না। আফিয়া বেগম আলমারি খুলে ফাইলটা বের করে স্বামীর হাতে তুলে দিয়ে বললেন, আজকাল বড্ড অন্যমনস্ক হয়ে থাকো, কি ব্যাপার? অফিসে কাজের চাপ বেশি? ফাইলটা পেয়ে আবার অন্যমনস্ক হয়ে যান শমশের সাহেব। বিবির কথা ঢুকলো না মাথায়। আফিয়া বেগম চেয়ে রইলেন। জবাব না পেয়ে তিনি আর এই প্রসঙ্গে কিছুই বললেন না। কথা ঘোরালেন। মনের মধ্যে 2 দিন ধরে একটি কথা ঘুরছে। স্বামীর সঙ্গে এই বিষয়ে আলোচনা করতে চান, কিন্তু পারছেন না। শ্রাবণের জন্য একটা ভালো মেয়ে খোঁজ পেয়েছি, নাম নীলাশা, বাবার বন্ধুর নাতনি, দেখতে শুনলে মন্দ নয়, লক্ষ্মী মন্ত মেয়ে, প্রাণবন্ত, হাসি খুশি, ঘরের সব কাজ জানে, মানুষের সাথে বেশ অমায়িক। আমাদের শ্রাবণ যেমন তার জন্য একদম পারফেক্ট হবে বলেই মনে হচ্ছে। দাঁড়াও, তোমাকে ছবিটা দেখাচ্ছি। বলতে বলতে পকেটে হাত রেখে ফোন বের করলেন শমশের সাহেব। এতক্ষণ বলতে না পারা কথাগুলো বলার উৎসাহটুকু নিমেষেই বিলীন হয়ে গেল আফিয়া বেগমের। স্বামীর কথায় স্তব্ধ তিনি। শ্রাবণের জন্য পাত্রী ঠিক করলো নাকি? কিন্তু তার ছেলে যে। আফিয়া বেগমের ভাবনাকে মাঝপথেই থামিয়ে দিলেন শমশের সাহেব। চোখের সামনে তুলে ধরলেন ফুটফুটে হাস্যজ্জ্বল একটি মেয়ের ছবি। সাধারণ মেয়ে বললে ভুল হবে, এ তো যেন কোনো অপ্সরা। কিছু বলতে পারলেন না আফিয়া বেগম। শমশের সাহেব উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে স্ত্রীর মুখপানে, যেন তার মুখ থেকে মেয়েটার প্রশংসা না শুনে তিনি যাবেন না। কি বলো কিছু? সুন্দর। ব্যাস, হুম, একসাথে দুজনকে কেমন মানাবে তা বলো। ভালো। জোরপূর্বক হেসে বলার চেষ্টা করলেন আফিয়া বেগম। শমশের সাহেব খুশি হয়ে গেলেন। মাথা নেমে বললেন, ভালোই বানাতে হবে, দেখতে হবে না পছন্দটা কার। মুচকি হেসে ফাইল নিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন শমশের সাহেব। আফিয়া বেগম আর কিছু বলার দুঃসাহস করলেন না, ঠায় দাঁড়িয়ে রইলেন। ঈশা বাড়ি যেতে চায়, তার এই আবদ্ধ পরিবেশে দম বন্ধ লাগছে। বাড়ি গেলে সবাইকে চোখের সামনে দেখলেও যেন শান্তি। তাই পরদিনই রিলিজ নিয়ে বাড়ি ফিরল ঈশা। ডক্টর একটা রুটিন চার্ট দিলেন, সেই অনুযায়ী ঈশাকে দেখভাল করতে হবে। চার্টটা হাতে নিয়ে সবাই এক এক করে মুখস্থ করতে লাগলো। একজন যদি ভুলে যায় তবে অন্যজন যেন সময় মতো সবটা করতে পারে। এই নিয়ে একজোট গবেষণাও হলো। বাড়ির সবাই খুব খুশি ঈশাকে পেয়ে। তুতুলের আনন্দ সবার ঊর্ধ্বে। তার মেজ আপাকে পেয়ে বাড়ি মাথায় তুলে নাচছে সে। ঈশাকে বাড়ি আনতে তিতিরও চলে এলো শ্বশুর বাড়ি থেকে। শাকিলকে দিয়ে চলে গেছে অফিসে, বলেছে রাতে ফিরবে। ভাই বোনেরা সবাই মিলে ঈশার ঘরে আড্ডায় বসলো। আজকে সকলের স্কুল কলেজে ক্যাম্পাস থাকলেও ঈশাকে ছেড়ে কেউ এক পাও নড়েনি। আজকের দিনটা শুধু ঈশার জন্য। স্কুল কলেজ আবার কাল থেকে। চল লুডো খেলি, বলল তিতির। আরব নাকচ করে বলল, মেয়েদের খেলা, আমি একা ছেলে মানুষ কি করব। তুই চেয়ে দেখ ভাইয়া। বলে মুখ টিপে হাসল তানি। তুতুন খিলখিল করে হেসে উঠে বলল, ভাইয়া তুমি আর আমি পুতুল খেলি, চলো। তুমি হবে আমার পুতুল বউয়ের শাশুড়ি, জল্লাদ শাশুড়ি। তুতুলের কথায় আরবের ইজ্জতের দফা রফা। নামিরা মুখ টিপে হাসছে ওদের কথা শুনে। আরব নামিরাকে আর চোখে দেখে নিজের ইজ্জত ধরে রাখার তাগিদে বলল। হাসির রোল পড়ল এবার। ঈশা, তিতির, নামিরা, তানি, তুতুন সবাই হাসলো উচ্চস্বরে। হাসতে হাসতে ঈশা বলল, তুতুন বুড়ি, এক কাজ কর,
তুই বরং নামিরা আর আরব ভাই দুজনকেই নিয়ে নে। নামিরাকে বানাবি বউ আর ভাইকে বানাবি বর, কেমন? নামিরা লজ্জায় হাঁসফাঁস করে উঠল। তুতুন আগ্রহী চোখে নামিরার দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, তার পূর্বেই নামিরা বাদ সেধে বলল, কেন নামিরা আপু, খেলো না একটু একটু। সবাই সহমত পোষণ করলো। চোর পুলিশ খেলবে সবাই। তানি খাতা কলম নিয়ে এলো, কার্ড বানাতে শুরু করলো। নামিরা এখনো লজ্জায় কাচুমাচু করছে। ঈশা ধরতে পারছে ওর ব্যাপারটা, তাই মুচকে হেসে ওকে খোঁচা মেরে গলার স্বর খাদে নামিয়ে বলল, কি হবি নাকি আমার ভাইয়ের বউ? নামিরার উপর যেন এক বালতি লজ্জার বর্ষণ হলো। তুবড়ে পড়ল সে। ঈশা মুখ টিপে হাসতে লাগলো। হাসতে হাসতে দরজার দিকে চোখ পড়তেই চোখাচোখি হলো শ্রাবণের সাথে। হাতে কফির ফ্লাক্স নিয়ে রুমে ঢুকলো সে। পেছন পেছন লতাও আছে, সবার জন্য ভুট্টা ভাজা এনেছে। শ্রাবণ ঈশার পানেই চেয়েছিল, দেখছিল প্রেয়সীর হাস্যজ্জ্বল মুখটা। কতদিন হাসেনি মেয়েটা। পরিবারের মানুষগুলোকে পেয়ে যেন প্রাণ ফিরে পেয়েছে নিজের মাঝে। শ্রাবণকে দেখে আবার ঈশার হাসির ইতি ঘটল। এবার পালা নামিরার। এতক্ষণ ঈশা ওকে খোঁচালেও এবার ওর সুযোগ ঈশাকে খোঁচানোর। তাই শয়তানি হেসে ঈশার কানে কানে বলে উঠল, একটা ওলট পালট কথা বললে তক্তা বানিয়ে ফেলবো। ঈশা অসহায় নেত্রে তাকালো নামিরার পানে। আকুতি করা গলায় আস্তে করে বলল, না প্লিজ, শ্রাবণ ভাই আমাকে ক্যাবলা ভাববে। তোর পায়ে পড়ি ওসব কথা তুলিস না। বলছিলাম কি ভাইয়া। রসালো গলায় শ্রাবণকে ডাকলো নামিরা। ঈশা আটকে উঠে নামিরার হাত চেপে ধরলো। করুণ তার চাহনি, যেন এক্ষুনি নামিরার পায়ে পড়ে যাবে ওকে চুপ করানোর দায়। নামিরা বাঁকা হাসলো। লতার থেকে ওর কফিটা নিয়ে অগ্রসর হয়ে একটা ডোন্ট কেয়ার ভাব দেখালো ঈশাকে। পরক্ষণে আবারও বলে উঠল, স্পেশাল নাকি? শ্রাবণ ফ্লাক্স থেকে কফি ঢালছিল, সবার জন্য নয়, কেবল ঈশার জন্য। নামিরার কথাটা শুনে মুচকি হাসলো, মাথা দুলিয়ে ধীর গলায় বলল, ইয়েস, ফর স্পেশাল পারসন। নামিরা দুষ্টু হাসে। শ্রাবণের কথাটা অবশ্য নামিরা বাদে কেউ শোনেনি। ঈশা অসহায় হয়ে চোখে দুজনের মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। এরা এত আস্তে করে কি বলছে? ঈশার সব গোপন তথ্য ফাঁস করে দিচ্ছে না তো বেয়াদবচা? হাউ লাইক সি ইজ। শ্রাবণের ন্যায় বলল নামিরা। শ্রাবণ পূর্বের ন্যায় ঠোঁটের কোণে মুচকি হাসির রেখা টেনে রাখলো। ফের হাতে কফির মগটা তুলে এগিয়ে গেল ঈশার কাছে। ঈশা তটস্থ হয়ে রইল। কোনো নড়াচড়া নেই তার, যেন নড়লেও শ্রাবণ ধরে ফেলবে তার করা পাগলামিগুলো। নিজেকে এখন চোর চোর অনুভূতি হচ্ছে ঈশার। এমন উসখুস করছিস কেন? কি হয়েছে? কফিতে এগিয়ে দিল ঈশার পানে। ঈশা অন্যমনস্ক হয়ে উসখুস করছে, যেটা চোখে পড়তেই বলে উঠল শ্রাবণ। ঈশা চকিতে তাকালো শ্রাবণের পানে, জোরপূর্বক হাসার চেষ্টা করে বলে উঠল, কই কিছু না তো। এই বলে কফিটা নিতে গেলে কফিটা সরিয়ে নিল শ্রাবণ। সন্দিহান দৃষ্টিতে চেয়ে থেকেই বলল, কি কি লুকাচ্ছিস? ঈশা পড়ল ফান্দে। কি বলবে এখন? কি লুকাচ্ছে ও? কফি খাবো। শ্রাবণ বেশি ঘাটালো না ঈশাকে, কফিটা দিয়ে এপাশে এসে বসলো। ঈশার একবার ইচ্ছে করলো নামিরার মাথায় বাড়ি দিয়ে ওকে অজ্ঞান করে দিতে। ফাজিলটার জন্যই মুসিবতে পড়তে পড়তে বেঁচে গেল। কফি আর ভুট্টা ভাজা খেতে খেতে আড্ডা জমলো জমজমাট। আড্ডার মাঝে চোখাচোখি হচ্ছে চারজন প্রেমিক যুগলের। চোর নজর আর লজ্জা মিশ্রিত হাসির সর্বক্ষণে লুকিয়ে যাচ্ছে ঈশা আর নামিরা। ওদিকে তিতিরও রয়েছে ওদের মাঝে। যদিও তার যুগল তার কাছে নেই, তবে দূরেও নেই। অফিসে বসে সারাক্ষণ চ্যাটিং চলছে দুজনের। এতে তিতির যতক্ষণ বাড়িতে থাকে তার মোটেও নিজেকে একা বলে মনে হয় না। মনে হয় এই তো মানুষটার সঙ্গেই রয়েছে। রাতে বেশ দেরি করে বাসায় ফিরলেন শমশের সাহেব এবং সাদ্দাত সাহেব। আজকে নীলাশাকে দেখতে গিয়েছিলেন অফিস শেষে। সাদ্দাত সাহেবকেও সঙ্গে নিয়ে গেছেন শমশের সাহেব। মেয়েটা নিতান্তই ভদ্র, সভ্য ও শান্ত। তাদের পরিবার যেমন, ঠিক তেমনই নীলাশাদের পরিবারও। চাঁদের টুকরো পছন্দ করেছেন তিনি ছেলের জন্য। ছেলেটা খুব সুখে থাকবে।
ঘরে ঢুকতেই রোজাকারের মতো চেঞ্জ করার জন্য তার জামা কাপড় বের করে রাখলেন আফিয়া বেগম। শমশের সাহেব তাড়া দিয়ে ওয়াশরুমে যেতে যেতে বললেন, বাবা কি ঘুমিয়েছেন? জবাব দিলেন আফিয়া বেগম। না, ব্যবসায়িক আলোচনা জুড়েছে নাতিদের সাথে, ঘুমাবো বলল। বেশ বেশ, তুমি বরং সবার জন্য কফি করো। নীলাশার ব্যাপারে তোমার পুত্রকে এখনই জানিয়ে রাখি, পরে ওর জন্য যেন সবটা ইজি হয়। ওয়াশরুমের দরজা লক করার শব্দ হলো। বিরক্তি এবং টেনশনে মাথা ফেটে যাচ্ছে আফিয়া বেগমের। তিনি খুব ভালো করে জানেন তার ছেলে অন্য কোনো মেয়ের নাম শুনলে অদ্ভুতভাবে রিয়্যাক্ট করবে, কারণ ও তো ঈশাকে ভালোবাসে। বাবার ঘরে উপস্থিত হলেন শমশের সাহেব। ততক্ষণে অফিসের কল পেয়ে চলে গেছে শ্রাবণ, চলে গেছে আরবও। খান সাহেব টিভি ছেড়েছেন। দেশের খবরটা দেখে ঘুমোতে যাওয়ার ইচ্ছে। আনোয়ারা বেগম স্বামীর সঙ্গে টুকটাক কথা বলার মাঝে পান চিবোচ্ছেন। বাবা আসবো? এসো এসো, কি ব্যাপার এত রাতে? কোনো সমস্যা হয়েছে নাকি? শমশের সাহেব ভেতরে আসলেন। খান সাহেব বসতে ইশারা করলেন। শমশের সাহেব বসে মাকে একবার দেখলেন, অতঃপর আশেপাশে দেখে বললেন, আপনার নাতনি চলে গেছে। হ্যাঁ চলে গেল তো, শ্রাবণীর কল এলো আর আরবের পড়া বাকি, এই বলে সবাই গেল। যাক, বাবা বলছিলাম যে আপনার সাথে আমার কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ বলো। ঠিক তখনই আফিয়া বেগম কফি নিয়ে প্রবেশ করলেন রুমে। স্বামীকে আর শ্বশুরকে কফি দিয়ে তিনি চলে যেতে চাইলে শমশের সাহেব তাকে আটকান। ছেলের বিয়ের ব্যাপারে কথা বলবেন, সেখানে ছেলের মা না থাকলে হয়। তুমিও বসো। আফিয়া বেগম কোনো রূপ দ্বিমত না করে বসে পড়লেন। কফিতে চুমুক বসালেন শমশের সাহেব। কয়েক লহমা বিলম্ব করে অতঃপর শুরু করলেন কথা। বাবা, আজ নীলাশাকে দেখতে এলাম একদম বাসায় গিয়ে। খুবই লক্ষ্মীমন্ত আর একটা আদুরে মেয়ে। তার আচার আচরণ এত সুন্দর যে বলে প্রশংসা করতে পারবো না। সাদ্দাতকে সঙ্গে নিয়েছিলাম, ওরও ভীষণ পছন্দ হয়েছে ওকে। আঙ্কেলের সাথেও কথা বললাম। আঙ্কেল মানে আপনার বন্ধু খোরশেদ সাহেব। তিনি বললেন একদিন সবাই মিলে তার নাতনিকে দেখতে যেতে, সবাই বসে আলোচনা করতে। ছেলে মেয়েদের একে অপরের পছন্দ হলে তিনি অতি জলদি নাতনিকে তুলে দিবেন। বেশ বেশ, তাহলে সবাই মিলে পাত্রী দেখতে কবে যাবে? দিক্ষণ ঠিক করো। হ্যাঁ বাবা, এই ব্যাপারেই কথা বলতে এলাম। এই শুক্রবার হলে কেমন হয়? বেশ ভালো হয়, তাহলে শুক্রবারের ডেট ফাইনাল, ঠিক আছে তো? জি বাবা, একদম ঠিক আছে। রাতের আকাশটা বড় থমথমে, আজ মেঘলা হয়ে আছে। মেঘেদের আড়ালে লুকিয়ে পড়েছে বিশাল চাঁদখানা। ঘরের জানালা দেখে চাঁদটা একবার চোখে পড়লেও আর দেখতে পেল না ঈশা। তার এখন চাঁদ দেখতে ইচ্ছে করছে। নামিরা ওর পাশে শুয়ে শুয়ে গান শুনছিল, যেটা ঈশার সহ্য হলো না। নামিরার আলসেমি শরীরে চিমটে কেটে দিল। চিমটে খেয়ে আতকে উঠল নামিরা। ধরফড়িয়ে উঠে বসে বলল, কি হলো? আমাকে ছাদে নিয়ে চল। নামিরা যেন আতকে উঠল। সতর্ক চোখে আশেপাশে তাকিয়ে বলল, খেপছিস? এখন বাজে রাত 2টা। এখন তুই এই শরীরে ছাদে যাবি? 2টা হোক আর 4টা, আমার এখন চাঁদ মামাকে দেখতে হবে, নয়তো এনজাইটি হবে। তুই তো আমাকে মেরে প্ল্যান করছিস ইস্যু। বাইরে তাকা, শীতের ঠান্ডা বাতাস, তার উপরে মেঘলা আকাশ। তুই আমাকে নিয়ে যাবি কিনা বল, নয়তো আমি একাই যাচ্ছি। এই বলে তাড়াহুড়ো করে শরীর থেকে কম্বল সরাতে আতকে উঠে ঈশার হাত চেপে ধরল নামিরা। গলায় এক রাশ দুশ্চিন্তা নিয়ে কপাল চাপড়ে বলল। ঈশা প্রশ্নবিদ্ধ মুখে তাকালো, ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি কাজ? দাঁড়া। পারবো না। অস্থির চিত্তে বিছানা ছেড়ে উঠে গেল নামিরা। ঈশার পড়া টেবিল থেকে একটা খাতা আর কলম নিয়ে এলো। ধর, এখানে সুন্দর করে লিখে দে, এই রাত 2টা বাজায় তুই ছাদে যাওয়ার জন্য জেদ করছিস, আর এর জন্য শ্রাবণ ভাই যদি কাউকে মার্ডার করে, এর সব দায় কেবল তোর। নে ধর। ঈশা প্রথমে উৎসাহিত থাকলেও শ্রাবণের নাম শুনতে তার হাসি হাসি মুখের বিলুপ্ত ঘটল। শ্রাবণ যদি ভুলক্রমেও তাকে এত রাতে ছাদে উঠতে দেখে নিশ্চয়ই বকবে, মারতেও পারে।
মেয়ে ধর, লিখে দে সুন্দর করে। ঈশা চুপসে যাওয়া মুখের দিকে তাকিয়ে রইল নামিরার পানে। নামিরা বাঁকা হাসলো, পরক্ষণেই বলল, তোর হিরো যে পরিমাণে তার কাটা, আমি জানি না সে এর শাস্তি হিসেবে আমাদের মেরেও ফেলতে পারে। নামিরার কথায় যুক্তি 100 ভাগ প্রমাণিত। ওই গম্ভীর মানুষটা সব করতে পারে। প্লিজ এমন করিস না আমার সাথে। আমরা লুকিয়ে লুকিয়ে যাব আর লুকিয়ে লুকিয়ে চলে আসব। ইস্যুরে, তুই কিন্তু আমাকে তোর বাসাতেও থাকতে দিলি না, বলে দিলাম। প্লিজ মামু, প্লিজ। ঈশা ভং ধরল বাচ্চাদের মতো, চোখ দুটো ছোট ছোট করে অসহায় মুখে বলল কথাটা। নামিরার বড্ড মায়া হলো ওর এই মুখ দেখে, কিন্তু মাঝে মাঝে সব মায়ার বাচন কাজ করতে নেই। সে কথা ভুলে গেল নামিরা। মায়া করে ঈশাকে উঠে দাঁড়াতে সাহায্য করলো। তারপর সবার চোখের আড়ালে চোরের মতো ছাদে নিয়ে এলো ঈশাকে। ছাদে উঠতেই হাড় কাঁপিয়ে উঠল ঠান্ডা বাতাসে। ঈশা নামিরার হাত খামচে ধরে অসহায় গলায় বলল, এত ঠান্ডা কেন রে? ঈশার পরনে কেবল একটা টি শার্ট আর প্লাজো, সব দিক থেকেই ঠান্ডা লাগছে শরীরে। উড়নাটা নিয়ে এলে জড়িয়ে থাকা যেত, এখন যে সেই উপায়ও নেই। একদম ঠিক হয়েছে, আগেই বলেছিলাম। নামিরার কথার প্রত্যুত্তরে ভাব নিল ঈশা। সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করে বলল, আরে না, ওটা তো মজা করছিলাম তোর সাথে, একদম ঠান্ডা লাগছে না। এই কথা বলতেও ঈশার কাঁপুনি এলো 2-3 বার, যা দেখে হেসে পড়ল নামিরা। বলল, এখানটায় দাঁড়া, আমি একটা চাদর নিয়ে আসি, জড়িয়ে বসবি। ঈশা তুমুল গতিতে মাথা নাড়ালো, অর্থাৎ যত দ্রুত সম্ভব নিয়ে আয়, নয়তো এই ঠান্ডা আমাকে মরণ দুয়ারে পাঠিয়ে দিবে। নামিরা দৌড় লাগালো। ঈশা আশেপাশে দেখতে দেখতে বড় বড় করে নিঃশ্বাস নিল। সামনের দিকে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে 2 হাতের সাহায্যে 2 হাতের বাহু ডলতে লাগলো। ঠান্ডা বাতাস গায়ে লাগতে আবারও কেঁপে কেঁপে উঠছে। হাঁটতে হাঁটতে রেলিংয়ের পাশে গিয়ে দাঁড়ালো ঈশা। 2 হাতে নিজেকে আলিঙ্গন করে রেখে দূরে আকাশে দৃষ্টি রাখলো। কালো মেঘে গোটা আকাশটা সুরমা রঙে ছেয়ে গেছে। মেঘ ছুটছে ঘোড়ার গতিতে, ছুটতে ছুটতে চাঁদ মামাকে বারবার প্রকাশ্যে ভাসিয়ে তুলছে। সেদিকেই ঈশার স্থির দৃষ্টি। এমতাবস্থায় কানের পাশে টুম করে একটা শব্দ ভেসে উঠল। ঈশার মুগ্ধ দৃষ্টি সরে গেল খোলা আসমান থেকে। নামিরা এসেছে হয়তো। চাদরের আশায় চটজলদি পেছনে মুড়ে তাকাতে সহসা ভরকে গেল। রাগে গম্ভীর মুখে দাঁড়িয়ে শ্রাবণ। আতঙ্কে চোখজোড়া ডিম্বাকৃতির ন্যায় হয়ে উঠল ঈশার। পরক্ষণে ঝোঁক গিলল। শ্রাবণ দাঁতে দাঁত চাপল। কঠিন লাল তার মুখশ্রী, আঙুল উজালো। কিছু বলবে সে। পরক্ষণে ঈশার ওড়না ব্যতীত কায়ার চোখ যেতেই চোখ নামিয়ে নিল সে। স্বভাবসুলভ গলা খাকারে দিয়ে এদিক সেদিক তাকাতে লাগলো। ঈশার পুরো প্রস্তুত ছিল শ্রাবণের রামধমক খাওয়ার জন্য। তবে শ্রাবণের হঠাৎ চুপ হয়ে অন্যদিকে তাকানো ভঙ্গিমা তাকে ভাবাতে লাগলো। ভাবতে ভাবতে নিজের দিকে তাকাতেই মাথায় যেন ছোটখাটো একটা ঠাড়া পড়ল। চোখ মুখ খিচে বন্ধ করে নিয়ে যত দ্রুত পারল উল্টো ঘুরে গেল। ভয়ে লজ্জায় চুপসে গেল ভেতরে ভেতরে।